থেকে আমরা লোকসাধারণ যদি এ বিষয়ে অন্তত কিছুটা উদ্যোগী হয়ে প্রয়াস গ্রহণ করি, তাহলে জেলা তথা বাংলার উৎসবগুলি পুনরুত্থান সম্ভব। এই প্রবন্ধের জন্য যেখান থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে, হুগলি জেলার সেকাল একাল প্রথম পর্ব, সংগ্রহ ও সম্পাদনা কমল চৌধুরী। হুগলি জেলার ইতিহাস ও বঙ্গ সমাজ সুধীর কুমার মিত্র। হুগলি জেলার দেবদেউল সুধীর কুমার মিত্র। হুগলি জেলার পুরাকীর্তি নরেন্দ্রনাথ ভট্টাচার্য এবং আন্তর্জাতিক। হুগলি জেলার লোকোৎসব দীর্ঘ রচনা, যেহেতু জেলা বলে দীর্ঘ হতে পারে, করার নেই। তবে লোক উৎসবগুলো জানা যাচ্ছে। লোক উৎসব কি, যেমন লৌকিক দেবদেবী নিয়ে লোক উৎসব। আমরা ছোটবেলায় যেগুলো পড়তাম বাংলা সাহিত্যের ইতিহাসে, মন্ত্রমঙ্গল, ধর্মমঙ্গল, জন্মমঙ্গল, তার মধ্যে অনেক লোক উৎসবের কথা বলা আছে। পরবর্তীকালে দেখেছি বাংলারও ওপর প্রভাব হয়ে গেছে ফোকলোর বলে একটা সাবজেক্ট হয়ে গেছে। সেই নিয়েও মানুষ পড়াশোনা করছে। একদিকে সব ভাগবত পড়াশোনা করছে, একদিকে লোক উৎসব উঠেও যায়, দুই চলছে আর। যাই হোক, কলেজ শিক্ষিকা পিয়াল ব্যানার্জি উপস্থাপনা থেকে করে শেষ পর্যন্ত সমস্ত রকমভাবেই যা যা চলছে সবই বলেছেন। মন্দ নয় এটা বলতে পারি, তবে দীর্ঘ আলোচনা হলে যেটা হয়, মানে মনকে ধরে রাখা খুব কঠিন হয়ে পড়ে। কিছু কিছু উৎসব যেগুলো বলছে সেগুলো, যেমন মাছের উৎসব, যেগুলো সচরাচর শোনা যায় না, সেইগুলো শুনতে বেশ ভালো লাগে। ওরকম একটা হাবড়াতে একটা লোক উৎসব বলতে শুনেছিলাম, পুরুষ দুর্দুর উৎসব। গরুর গাড়ি দৌড় হচ্ছে লোক উৎসব। তা এরকম কিছু যেগুলো সহজে শোনা যায় না, সেই উৎসবগুলো ভালো লাগে। আর যা তৈরি করে গরিবগুলো একটা লোক উৎসব দুটো হাজার হাজার ভোটেই চলেছে, তার সেগুলোতে নেই এই আলোচনা। খারাপ নয়, ভালোই লাগে, এইগুলো আমরা বক্তব্য দিতে। কোনো প্রশ্ন থাকলে একটু করতে পারেন। কারো যদি কোনো প্রশ্ন থাকে এই প্রবন্ধটার বিষয়ে করতে পারেন, আমরা শুনব। আয়ুষ রায় আছে, উনি যে অ্যাবস্ট্রাক্টটা পাঠিয়েছিলেন তার নাম ছিল চণ্ডাল বাহিনীর দেবী চণ্ডালী। উনি আজকে ওনার গবেষণা নিয়ে বলবেন। ওনার এই লেখাটা পরে আমার যেখানে পাঠিয়েছিলেন তাই তো বলেছেন। আয়ুষ রায়। প্রথমে বলি, এসডিএমটি ইনস্টিটিউট অফ আইডিওলজি স্টাডিজের তরফ থেকে যে একটা উদ্যোগ নেওয়া হয়েছে, সেই উদ্যোগটা যেন কন্টিনিউ থাকে পরবর্তীকালে। এবং আমার সোমনাথবাবুর সঙ্গে আলাপ হয় চণ্ডীতলার গবেষক তপন কুমার দাসের মাধ্যমে। এবং আমি খুব বেশি না বলতে পারেন সাংবাদিকতা করতে করতে প্রায় 2 থেকে 2.5 বছর ধরে আমি ব্লকের ওপরে গবেষণা চালিয়ে যাচ্ছি এবং খুব রুট থেকে আমি কাজটা করার চেষ্টা করেছি ওখানে। এবং সেইখানে একটি প্রসঙ্গ হরিপালের, রাজা হরিপালের চণ্ডালী দেবী, যেটা বিশালাক্ষী নামে পরিচিত, সেই নিয়ে আমি কিছুটা লেখা দিয়েছিলাম। পুরোটা আমার লেখা দেওয়া ঠিক হয়ে ওঠে, কিন্তু আমি এই গবেষণা চলাকালীন কিছু জিনিস নিয়ে আমি অভিজ্ঞতা করেছি, সেই বিষয়ে আমি একটু বলতে চাই, যেটা যাতে সবারই পরবর্তীকালে এই বিষয়ে সুবিধা হয় আশা রাখি। সেটা হচ্ছে গবেষণা চলাকালীন আমি দেখলাম, সেটা হচ্ছে হরিপাল রাজার ব্যাপারে আমরা যেটা পাচ্ছি সেটা ধর্মমঙ্গল কাব্য থেকে। তো ধর্মমঙ্গল কাব্য লেখা হয়েছে
অনেকজন লিখেছে, কিন্তু ধর্মমঙ্গল কাব্যতে কতটা সঠিক সেই নিয়ে কিন্তু অনেক গবেষণা এখনও দরকার আছে। এবং ধর্মমঙ্গল কাব্য যে সময় লেখা হয়েছে সেই সময় কিন্তু সেই সব অঞ্চলে নানান ইতিহাস আরও এগিয়ে গেছে, কিন্তু ধর্মমঙ্গল কাব্যতে আমরা সেই ইতিহাস কিন্তু কোনোভাবেই পাচ্ছি না। তো যেই সময় লেখা হলো সেই সময়কালীন যেসব ঘটনা, কি তার থেকে 100 বছর আগেকার যেসব ঘটনা, সেগুলো আমরা পাচ্ছি না কেন, সেটা একটা প্রশ্ন। দ্বিতীয় কথা হচ্ছে, আমি যেটা নিয়ে আগে কথা বলতে বলতে শেষ করেছিলাম, সেটা হচ্ছে কিছু জিনিস আমার চোখে পড়েছে গবেষণা করার কালে। যেমন হচ্ছে ধরুন কোনো রাজ পরিবার বা জমিদার পরিবার, মানে ডেলিভারিটি অনেক রাজ পরিবার দেখা যায় যে কেউ 400 বছর, কেউ 300 বছর, কেউ 500 বছর, কেউ 600 বছর, এবং নানান বছর উল্লেখ করে থাকে নিজেদের প্রতিষ্ঠা হয়েছে এইভাবে। কিন্তু পেপার ঘাটলে বা নানান কিছু ভেতর থেকে রিসার্চ করলে দেখা যায় যে আদৌ তারা কত বছরে কিন্তু প্রতিষ্ঠিত জমিদার বংশ না। এবং এই সেম জিনিস আছে আমাদের বাংলার দুর্গা পুজো নিয়ে, মানে রীতিমতন জমিদার বাড়ির মধ্যে কম্পিটিশান আছে যে দুর্গা পুজোতে কে সবার আগে দুর্গা পুজো শুরু করেছে সেই নিয়ে কম্পিটিশান। এবং সেখান থেকে বাড়িয়ে বাড়িয়ে অনেক বাড়ানো হয়, এবং সেই কোন বছরে কত বছরে গিয়ে সেটা থাকে সেটা ইতিহাসের পক্ষে কিন্তু খুব খারাপ জায়গায় পৌঁছে যায়। তো যখন রিসার্চ করা হয় তখন আমার মনে হয় রুট থেকে অনেক কিছু ক্রস চেকিং করে করা উচিত এইসব বিষয়। এবং সোমনাথবাবুর কাছে আমি শুনেছিলাম যে এখানে যে ধরনের গবেষণা করা উচিত, মানে হচ্ছে আর কি, সেটা হচ্ছে যে ধরনের গবেষণা এখনও পর্যন্ত সেভাবে উঠে আসেনি। আমি এটা মনে করি এমন অনেক জায়গা পড়ে আছে যে জায়গাগুলো ঠিক মতন উল্লেখিত হয়নি, এবং সেই স্থানে হয়তো কোনো কারণে পৌঁছাতে পারেনি অনেকেই। সেই জায়গাগুলো গুরুত্ব বেশি দেওয়া উচিত, মানে একই জিনিস নিয়ে বারবার গবেষণা করে নানান বইতে করার থেকে আমার মনে হয় সেই সব জায়গায় গুরুত্ব দেওয়াটা বেশি দরকার। রেফারেন্সের ক্ষেত্রে আমি একটা কথা বলি, নানান গবেষকরা প্রথম দিকে যারা ইতিহাস নিয়ে লেখালেখি করেছে তাদের গবেষণা পদ্ধতিতে নানান রেফারেন্স পাওয়া যায়, কিন্তু আমি আগেও বললাম যে রেফারেন্স কিন্তু তলিয়ে দেখা উচিত। যদি একজন গবেষক তার রেফারেন্সে কিছু ভুল দিয়ে থাকেন প্রথম দিককার গবেষক, সেই রেফারেন্স দেখে বাকি পরবর্তীকালে যারা গবেষণা করবেন তারা যদি সেই রেফারেন্সটাকেই ঘাটে এবং তলিয়ে না দেখে, তাহলে পরবর্তীকালেও যারা গবেষণা করবেন সবার পেপার কিন্তু ভুল হয়ে যাবে। তো এই জন্য আমার মনে হয় প্রত্যেকজনের রেফারেন্সটাকে দেখা উচিত, কিন্তু রেফারেন্সটাও কিন্তু ক্রস চেক করে তলিয়ে দেখা উচিত। কারণ রিসার্চ করতে গিয়ে অভিজ্ঞতা করতে গিয়ে নানান জায়গায় দেখেছি যে রেফারেন্সও অনেক ভুল আছে, অনেক জায়গায় ভুল পাওয়া যায়। এমন ইতিহাসের ক্ষেত্রে সেটা পরবর্তীকালে বলা যায় অনেক বই হয়তো রিপ্রিন্টের জায়গায় চলে যাবে। দ্বিতীয় জিনিস হচ্ছে আনুষঙ্গিক যেসব ইতিহাস আছে, ধরুন কেউ লৌকিক দেবতা নিয়ে লিখছেন, কেউ হয়তো ধর্মমঙ্গল কাব্য নিয়ে লিখছেন, এরকম নানান ধরনের মন্দির স্থাপত্য নিয়ে লিখছেন, কিন্তু সেই সময় কোন সময় স্থাপত্য হয়েছে, সেই সময় কোন জমিদার এলাকায় ছিল, কি রাজা কোন এলাকায় ছিল, কোন পিরিয়ড ছিল, আনুষঙ্গিক যেসব আঞ্চলিক জনশ্রুতিতে হয়ে চলে আসছে সেই জিনিসগুলো আমার মনে হয় তলিয়ে দেখা উচিত। কারণ জনশ্রুতিতে অনেকেই অনেক কিছু লিখে গেছেন, কিন্তু তলিয়ে দেখলে দেখা যায় যে যেই সময়ের কথা বলা হয়েছে সেই সময় সেই সাম্রাজ্য স্থাপনই হয়। এরকম অনেক জায়গায় আমরা ঘাঁটতে গিয়ে পেয়েছি। এবং আরেকটা জিনিস বলবো, জমিদার এবং রাজাদের ক্ষেত্রে আমাদের বাংলায় প্রচুর জমিদার এবং প্রচুর রাজবাড়ি আমরা দেখতে পাই, কিন্তু আদৌ কি সবাই জমিদার বা আদৌ কি সবাই রাজা, এটা একটা বিশেষ ব্যাপার। আমরা পেপার ঘেঁটে অনেক জায়গায় পেয়েছি সবাই কিন্তু জমিদার না, আবার সবাই রাজাও না। রাজা রাজবাড়ি হিসেবে পরিচিত হয়েছে মানে তারা রাজা না। ঠিক আমি প্রথমেই উল্লেখ করব, যেহেতু হুগলি জেলা নিয়ে কাজ হচ্ছে এবং হুগলি জেলা এককালে বর্ধমানের অধীন ছিল, বর্ধমান রাজা
এই বর্ধমান রাজা কিন্তু একটু তলিয়ে দেখলে কিন্তু বর্ধমান রাজা কিন্তু রাজা না, তারা চাকরান জমিদার। অরঙ্গজেবের পিরিয়ডে কোতোয়ালি হিসেবে তারা পদ নিযুক্ত হন এবং তখন থেকে তাদের আস্তে আস্তে নানান জমিদার অধিগ্রহণ করে আস্তে আস্তে জমিদারি বলিয়ে একটা বড় জমিদার হিসেবে প্রতিষ্ঠিত করেন নিজেদের। কিন্তু তারা কিন্তু পরবর্তী জেনারেশন যে বর্ধমান রাজা, তারা কিন্তু আধিরাজ মহারাজ এরম উপাধি পেয়ে তারা রাজা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে নামে। যদি সেরামই বলতে হয় তাহলে রাজা রামমোহন রায়ও তো রাজা উপাধি পেয়েছে, সহবাজের রাজবাড়িও তো রাজা উপাধি পেয়ে সহবাজের রাজবাড়ি আমরা বলে থাকি, কিন্তু সেটা কি রাজ পরিবার? একদমই না। তো এই জিনিসগুলো দেখা উচিত। এবং নানান জমিদার, যারা জমিদার মানে গ্রামের মোড়ল, মানে তখনকার দিনে ব্রিটিশ পিরিয়ডে নানান পদে নিযুক্ত হয়ে